এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আজকে করাবো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একেবারে অগ্নিবাণ হিসেবে কাজ করবে। আমরা বেশ কিছু টপিককে কিন্তু এখানে তুলে ধরেছি, সেই টপিকটাকে তোমাদের জেনে রাখা প্রয়োজন যাতে কোশ্চেনটা যেভাবেই আসুক না কেন তোমরা সেগুলোকে সলভ করতে পারো। এই চ্যাপ্টার থেকে তোমরা একটা ডায়াগ্রাম তো পাবেই, একটা ছবি 5 নম্বরের শিওর শর্ট এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে আমরা 1 মার্কস 2 মার্কস এবং 5 মার্কসের সমস্ত কোশ্চেন কিন্তু রেখেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। তোমাদের অপেক্ষার অবসান, যেটার জন্য তোমরা এত দিন ধরে অপেক্ষা করছিলে এবং বারবার আমাকে লাইভ সেশনে বলছিলে যে ম্যাম সাজেশন কবে আসবে আর আপনাদের সেই গিফটটা কি। তো চলো তোমাদের এই গিফট চলে এসেছে, নিয়ে এসেছি তোমাদের প্রথম চ্যাপ্টারের সাজেশন ভিডিও। তো এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আজকে করাবো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একেবারে অগ্নিবাণ হিসেবে কাজ করবে। তো অবশ্যই এই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে স্টাডি করে যাবে। তো চলো দেরি না করে প্রশ্নগুলো আমরা দেখে নিই। তো আজকে আমরা শুরু করব জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। তার আগে বলে দিই, এসওই 9-10 চ্যানেল যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাছাড়াও এখনো যাদের কনসেপচুয়াল কোনো রকম প্রবলেম রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত ভিডিওগুলো প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে? তো এই সমস্ত ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। আর এছাড়াও তোমাদের টেস্ট পেপার সলিউশন অলরেডি হয়ে গেছে। তো এই সমস্ত ভিডিওগুলো যারা দেখোনি, যাদের কোনো রকম কোনো সমস্যা আছে, অবশ্যই এই চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা স্টার্ট করব আমাদের সাজেশন দিয়ে। তো প্রথমেই আমরা নিয়ে চলে আসছি ছোট কোশ্চেন, মানে এসএকিউ বা শর্ট আনসার টাইপ কোশ্চেন। প্রথম কোশ্চেন কি আছে, উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সাড়া প্রদান। উদ্দীপকের প্রভাবে উদ্দীপকের সাড়া প্রদানকে কি বলা হয়? ঠিক আছে, সাড়া প্রদানকে কি বলবো? সংবেদনশীলতা। এটা তোমরা প্রত্যেকেই জানো। কি বলবো? সংবেদনশীলতা। সংবেদনশীলতা। এখানে আমরা 1 মার্কস 2 মার্কস এবং 5 মার্কসের সমস্ত কোশ্চেন কিন্তু রেখেছি। এবার এখানে যে 1 নম্বরের কোশ্চেনগুলো আমরা করাচ্ছি সেটা তোমার এমসিকিউ হিসেবেও আসতে পারে, সেটা তোমার শূন্যস্থান পূরণ হিসেবেও আসতে পারে, সেটা কোশ্চেন হিসেবেও আসতে পারে, আবার সত্য মিথ্যা যাচাই করো এই অনুযায়ী আসতে পারে। আমরা বেশ কিছু টপিককে কিন্তু এখানে তুলে ধরেছি, সেই টপিকটাকে তোমাদের জেনে রাখা প্রয়োজন যাতে কোশ্চেনটা যেভাবেই আসুক না কেন তোমরা সেগুলোকে সলভ করতে পারো। আলোর তীব্রতা হ্রাস বৃদ্ধির ফলে উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলা হয়? এই আলোর তীব্রতার উপর যখন কাজ করবে তখন সেই ধরনের চলনকে আমরা কি বলবো? ফটোন্যাস্টিক চলন। ফটোন্যাস্টিক। কারণ আমরা জানি ন্যাস্টিক চলন কোনগুলো? যখন কোনো কিছুর উদ্দীপকের তীব্রতার উপর ডিপেন্ড করে। তো এখানে আলোর তীব্রতা, আলো মানে ফটো, তাহলে ফটোন্যাস্টিক চলন। নেক্সট, সূর্য শিশির পাতার পতঙ্গের দিকে বেঁকে যাওয়াকে কি বলবো? এটা তোমরা প্রত্যেকে জানো। কি বলবো এটাকে? কেমোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক চলন। নেক্সট দেখে নাও, ড্যাশ কৃত্রিম অক্সিন হরমোন, মানে এটা এভাবেও আসতে পারতো, একটি কৃত্রিম অক্সিন হরমোনের নাম লেখো, বা এমসিকিউ আসতে পারতো একটি কৃত্রিম অক্সিন হরমোন হলো 4টে অপশন। তো এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন যে কোনো ভাবে আসতে পারে, তো এখানে জাস্ট আমরা ওয়ান শর্ট ফরম্যাটে রেখেছি। তাহলে কৃত্রিম অক্সিন হরমোন কি কি হতে পারে? আইবিএ হতে পারে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, 2,4-D এটা হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা লিখলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট চলে আসছি, একটি কৃত্রিম আগাছা নাশকের নাম। আগাছা দমন করতে সাহায্য করে কোন হরমোন? 2,4-D, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, উদ্ভিদ অঙ্গের বার্ধক্যের বিলম্বতা ঘটায় কোন হরমোন? বার্ধক্যের বিলম্বতা মানে যেগুলো উদ্ভিদের অঙ্গগুলোকে সতেজ রাখতে সাহায্য করে, তো এরকম হরমোনের নাম কি? সাইটোকাইনিন। আমরা পড়েছি কিন্তু এগুলো, সাইটোকাইনিন। এই প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই এই টপিকগুলো খুব ভালো করে পরীক্ষায় পড়ে যাবে। নেক্সট বলছে, ফলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে কোন হরমোন? ফলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে জিব্বেরেলিন হরমোন। আর যদি বলা হয় ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন, তাহলে কি বলবো? ইথিলিন। ইথিলিন একটা গ্যাসীয় হরমোন যেটা ফল পাকাতে সাহায্য করে, এটাও পাশে লিখে দিলাম। ইথিলিন একটি গ্যাসীয় হরমোন যা
ফল পাকাতে সাহায্য করে, যব ফল পাকাতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট বলছে পার্থেনোকার্পি হবে এটা। পার্থেনোকার্পি কি? পার্থেনোকার্পি কাকে বলা হয়? অক্সিন প্রয়োগ করে বা নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে বলা হয় কি? পার্থেনোকার্পি। তাহলে নির্দিষ্ট হরমোন প্রয়োগের মাধ্যমে নিষেক ছাড়া উল্লেখ করতে হবে, নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলে। বোঝা গেল? নেক্সট চলে আসবো, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? ক্যালোরিজেনিক হরমোন কোনটা? থাইরক্সিন। থাইরক্সিন হয়ে যাচ্ছে আমাদের ক্যালোরিজেনিক হরমোন। থাইরক্সিন। মাইলিন আবরণীর কাজ কি? আমরা স্নায়ুতন্ত্রের মধ্যে পড়েছি, স্নায়ু কোষের মধ্যে বা নিউরনের মধ্যে মাইলিন সিদ আবরণী দেখতে পাওয়া যায় অ্যাক্সনের পাশে। তো এগুলো কি করে? এগুলো কিন্তু দ্রুত স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে, দ্রুত স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট বলছে মস্তিষ্কের রিলে সেন্টার হলো, আমাদের রিলে স্টেশন রূপে কাজ করে কে? যত বুদ্ধি, চিন্তা, আবেগ এগুলো আমাদের থ্যালামাস। থ্যালামাস কিন্তু রিলে সেন্টার হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে রিলে সেন্টার হলো কি? থ্যালামাস। নেক্সট নিউমোট্যাক্সিক কেন্দ্র ড্যাশ নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে কাজ করে। কি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নিউমোট্যাক্সিক কেন্দ্র? যেটা সুষমা শীর্ষকের কাছে থাকে। নিউমোট্যাক্সিক কেন্দ্র এই পন্স থেকে নির্গত হয়, পন্স সুষমা শীর্ষক ওই জায়গায় থাকে। তো এটা হচ্ছে শ্বাসকার্য নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে কাজ করে। নেক্সট দেখে নাও, অ্যাবডাক্টর আর রোটেটর পেশির উদাহরণ কি হবে? একটা অ্যাবডাক্টর পেশির উদাহরণ হয়ে যাবে ডেল্টয়েড, আমি এখানে আনসার লিখে দিই, ডেল্টয়েড। আর রোটেটর পেশির এক্সাম্পল হয়ে যাবে পাইরিফর্মিস। নেক্সট বলেছে বৈসাদৃশ্য লেখো। বৈসাদৃশ্য কি? মানে এখানে চারটে জিনিস আছে, এডিএইচ, জিএইচ, টিএসএইচ, এলএইচ। এখানে দেখো যে চারটে হরমোন রয়েছে, এই বাকি তিনটে এগুলো সব অগ্রপিটুইটারি থেকে নির্গত হয়, আর এডিএইচটা কি? এডিএইচ হয়ে যাচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয়, যার জন্য এডিএইচটা হয়ে যাচ্ছে এর মধ্যে বিসদৃশ। সত্য মিথ্যা নিরূপণ করো। নর অ্যাড্রিনালিন হৃৎপিণ্ডের সংকোচন হার বৃদ্ধি করে। কি বললাম? নর অ্যাড্রিনালিন হৃৎপিণ্ডের সংকোচন হার বৃদ্ধি করে, একদম সঠিক। তো এই গেল বেশ কিছু শর্ট কোশ্চেন। এবার যদি আমরা 2 মার্কসের কোশ্চেন দেখি, চোখের প্রতিসরক মাধ্যমগুলোর নাম কি? চোখের প্রতিসরক মাধ্যম কি কি রয়েছে? যদি আমরা ফার্স্টে দেখি, চোখের ছবিটা দেখো, কর্নিয়া, তারপরে রয়েছে কি অ্যাকুয়াস হিউমার, একটা তরল থাকে, তারপরে থাকে লেন্স, তারপরে থাকে একটা ভিট্রিয়াস হিউমার, বড় জায়গা। এগুলোই তো প্রতিসরক মাধ্যম যার মধ্যে দিয়ে আলো প্রতিসৃত হচ্ছে। তাহলে কি কি থাকছে? কর্নিয়া, লেন্স, লেন্সের আগে কি রয়েছে? লেন্সের আগে রয়েছে তোমার অ্যাকুয়াস হিউমার, একটা তরল, তারপরে রয়েছে লেন্স, তারপরে রয়েছে ভিট্রিয়াস হিউমার। এই গেল চারটে প্রতিসরক মাধ্যম। কর্নিয়ার কাজ কি? কর্নিয়ার কাজ যদি বলা হয়, এটা প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে, ঠিক আছে, প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে। আর কি? আলো প্রবেশ, এখান থেকে আলো প্রবেশ করে। নেক্সট হচ্ছে কি? আলোর প্রবেশে সাহায্য করে।
গেল। পায়রার উড্ডয়ন পেশিগুলোর নাম কি? পায়রার কি কি উড্ডয়ন পেশি আছে? পেক্টোরালিস মেজর আছে, পেক্টোরালিস মাইনর আছে, কোরাকো ব্র্যাকিয়ালিস আছে, তাই না? তাহলে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, পেক্টোরালিস মাইনর আর কোরাকো ব্র্যাকিয়ালিস, কোরাকো ব্র্যাকিয়ালিস। নেক্সট, মানুষের গমনে সাহায্যকারী দুটি অস্থির নাম। মানুষের গমনে সাহায্যকারী অস্থি কি কি রয়েছে? গমনে সাহায্য করে তোমার গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, আর একটা বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস। আচ্ছা, এখনো 1 নম্বরের কোশ্চেনই চলছে। এখানে পিপিটিটা স্লাইড চেঞ্জ হয়ে গেছে, এটা আমি মানে 12-র পর 18 চলে এসছে। এবার ঠিক আছে, দেখো 12, তারপর 13, 14, 15, 16, 17, 18, 19, 20, ওটা আগে চলে গেছিল। ঠিক আছে। ড্যাশ পেশি দুটি অস্থিকে মানে ড্যাশ পেশি দুটি অস্থিকে পরস্পরের নিকটে আনতে সাহায্য করে। কোন পেশি? এটা হচ্ছে ফ্লেক্সার পেশি, ফ্লেক্সার পেশি। ফ্লেক্সার পেশির এক্সাম্পল কি? বাইসেপস। তো এটার সংকোচনে কি হচ্ছে? ও কনুই সন্ধি ভাঁজ হচ্ছে, তার মানে এই অস্থি আর এই অস্থি কাছাকাছি এলো। তো এরকম প্রত্যেকটা অস্থির কাজ কিন্তু পড়ে রাখবে। ঠিক আছে, গেল 20টা কোশ্চেন। এবার চলে আসছে 2 আর 3 মার্কসের কোশ্চেন। এই কোশ্চেনগুলো দেখে নাও, এগুলো ম্যাক্সিমাম তোমরা বইতে পেয়ে যাবে। তো এগুলো এর আগে টেস্ট পেপার সলভ তোমরা নিশ্চয়ই দেখেছো। টেস্ট পেপার সলভে আমি পুরো হাতে ধরিয়ে লিখিয়ে করিয়ে দিয়েছি প্রত্যেকটা সলভ। 2 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন আমি লিখে ছবি এঁকে সমস্তটা কিন্তু করিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই ওখান থেকে দেখে নেবে। তো এই কোশ্চেনের প্রত্যেকটা সলভ কিন্তু ওখানে অলরেডি রয়েছে। তো এখানে আমি জাস্ট বলে দেবো, ট্রপিক, ট্যাকটিক আর ন্যাস্টিক চলনের পার্থক্য এটা তো তোমরা বইতে জীবজগতের নিয়ন্ত্রণ মানে এই চ্যাপ্টারের একদম সংবেদনশীলতা চ্যাপ্টারের প্রথমেই পেয়ে যাবে। ট্রপিক, ট্যাকটিক আর ন্যাস্টিক। আমি যদি বলে দিই যে ট্যাকটিক চলনটা কি? ট্যাকটিক চলন হচ্ছে কোনো উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। ন্যাস্টিক চলনটা, ট্রপিক চলন কি? গতিপথের দিকে হয়। আর মানে এটা হচ্ছে উদ্ভিদাঙ্গের সামগ্রিক চলন ট্যাকটিকটা। ট্রপিক কি? উদ্দীপকের গতিপথের দিকে চলন হয়। আর ন্যাস্টিক কি? তীব্রতার অনুযায়ী চলন হয়। তো এরকম বেশ কয়েকটা পার্থক্য কিন্তু তোমরা পড়ে নেবে। চোখে ছানি পড়ার কারণ কি বা ক্যাটারাক্ট কি? এটাও বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। চোখে ছানি পড়া কি? বয়সের সাথে সাথে আস্তে আস্তে মানুষের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। কেন ঝাপসা হয়ে যায়? কারণ আমাদের যে অক্ষিগুলোকে, এই যে অ্যাকুয়াস হিউমার, তারপরে যে লেন্স থাকে, লেন্সের মধ্যে এই যে তরলগুলো না অস্বচ্ছ হয়ে যায়, ট্রান্সপারেন্ট থাকে না। আর অস্বচ্ছ হয়ে যাওয়ার জন্য যে আলো ভেতরে যাচ্ছে সেটা কমপ্লিট একটা পরিষ্কার মানে প্রতিবিম্ব গঠন করতে পারে না, মানে আমরা ঝাপসা দেখতে পাই সবকিছু, তখন ওটাকে বলা হয় চোখে ছানি পড়া বা ক্যাটারাক্ট। নেক্সট, প্রেস বায়োপিয়া। এটা নয়, এটা প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া বলতে কি বোঝায়? আচ্ছা, প্রেস বায়োপিয়া হচ্ছে সেই 40 বছরের পর দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়া, মানে চোখের উপযোজন ক্ষমতা অনেকটা কমে যায়, তখন দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়, এটাকেই বলছি প্রেস বায়োপিয়া বা চার্লসেও বলা হয় অনেক সময়। মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা, এটাও তোমরা বইতে পেয়ে যাবে। মাছের গমনে মায়াটম পেশি। মায়াটম পেশি কোনটা বলা হয়? এই ধরো মাছের দেহ, মাঝখানে এই যে আকৃতির যে মেরুদণ্ডের দুপাশে যে পেশি থাকে সেগুলোকে বলা হয় মায়াটম পেশি। তো এই পেশি যদি এই দিকে সংকোচন হয়, তাহলে এই পেশিগুলো যদি এদিকে সংকোচন হয় আর এদিকে প্রসারিত থাকে, তাহলে মাছের দেহ এই দিকে বেঁকে যাবে। আবার যদি এই দিকে সংকুচিত হয় আর এই দিকে প্রসারিত থাকে, তাহলে মাছের দেহ এই দিকে বেঁকে যাবে। তো এইভাবে, আর লেজ উল্টো দিকে ইয়ে করে, লেজের ঝাপটাটা উল্টো দিকে থাকে। তো এইভাবে কি এরা পার্শ্ববর্তী চলনকে প্রতিরোধ করে লেজের জন্য, আর এই মায়াটম পেশির সংকোচন প্রসারণে এরা কিন্তু সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। তো এটা বই থেকে পড়ে নেবে ভালো করে। মেনিনজাস কি? মেনিনজাস হচ্ছে আমাদের মস্তিষ্কের যে আবরণ, মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজাস, যেটা ত্রিস্তরী একটা পর্দা। বাইরেরটাকে বলা হয় ডুরা ম্যাটার, বাইরেরটাকে বলা হচ্ছে ডুরা ম্যাটার, তারপরেরটাকে বলা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, আর তারপরে রয়েছে পায়া ম্যাটার। নেক্সট, অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ লেখো। অগ্রপিটুইটারি থেকে নির্গত হরমোন কোনগুলি? তোমার এখানে হয়ে যাবে
TSH, প্রত্যেকটা হরমোনের নাম, LH, LHটা GTH এর মধ্যেই পড়ছে, GTH, গোনাডোট্রপিন হরমোনের মধ্যেই কি আসছে, LH আর FSH আসছে, LH আর FSH আসছে। তারপরে তোমার রয়েছে ACTH, আর কি রয়েছে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড, আচ্ছা গ্রোথ হরমোন রয়েছে GH বা STH, সোমাটোট্রপিক হরমোন, এগুলো রয়েছে। এইগুলো প্রত্যেকটার একটা করে নাম আর কাজগুলো লিখতে হবে, কোনটা কি কাজ করছে। নেক্সট, টেস্টোস্টেরনের উৎস আর কাজ। টেস্টোস্টেরন কোথা থেকে তৈরি হয়, শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোষ থেকে, লেডিগের আন্তর্কোষ থেকে তৈরি হয়। আর এটার কাজ কি, পুরুষদের যে জনন অঙ্গ, সেই জনন অঙ্গের পরিণতি ঘটায়। তারপরে গৌণ যৌন লক্ষণ, মানে এই যে গোপদারি গজানো, কণ্ঠস্বর মোটা হওয়া, পেশিময় চেহারা, সবল দেহ তৈরি, এই সমস্ত কাজগুলো কার কাজ, টেস্টোস্টেরনের কাজ। ঠিক আছে। আচ্ছা, ইস্ট্রোজেন হরমোনের উৎস। ইস্ট্রোজেন কোথা থেকে তৈরি হয়, ইস্ট্রোজেন তৈরি হয় ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে। ডিম্বাশয়ের, স্ত্রীদের ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে, পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন ঘটিত হয়। ইস্ট্রোজেনের কাজ কি, মহিলাদের স্বাভাবিক বৃদ্ধি, জননতন্ত্রের বৃদ্ধি, মানে জনন অঙ্গগুলোর বৃদ্ধি ঘটায়, ডিম্বাশয়ের বৃদ্ধি ঘটায়, তারপর রজচক্র ঘটাতে সাহায্য করে, স্তন গ্রন্থির বিকাশ ঘটায়, এই কাজগুলো ইস্ট্রোজেনের কাজ। প্রজেস্টেরনের উৎস আর কাজ। প্রজেস্টেরন কোথা থেকে তৈরি হয়, এই যে পরিণত ডিম্বথলি বললাম, পরিণত ডিম্বথলি থেকে যখন ডিম্বাণু বেরিয়ে যায়, তখন যে ফাঁকা ডিম্বথলিটা পড়ে থাকে না, ওই ফাঁকা ডিম্বথলিকে বলা হয় পিত গ্রন্থি। তো ওই পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম, পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম, এখান থেকে প্রজেস্টেরন হরমোন তৈরি হয়। তাই এর কাজ কি, প্রজেস্টেরন হরমোনের কাজ হয়ে যাচ্ছে গর্ভাবস্থা বজায় রাখা, গর্ভাবস্থায় বিভিন্ন হরমোনের উপস্থিতি, তারপরে জরায়ুর সংকোচন প্রসারণ, এগুলোতে সাহায্য করা, এই সমস্ত কাজগুলো প্রজেস্টেরনে আছে। নেক্সট বলছে, গ্লুকাগন ও ইনসুলিন পরস্পর বিপরীতধর্মী কাজ করে থাকে। বিপরীতধর্মী কেন কাজ করে, গ্লুকাগন কোথা থেকে খরিত হয়, গ্লুকাগন খরিত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির আলফা কোষ থেকে, আর ইনসুলিন খরিত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে। পুরোটা কিন্তু উল্লেখ করতে হবে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির আলফা কোষ এবং বিটা কোষ থেকে নির্গত হয়। এটা গ্লুকোজ উৎপাদন বাড়ায় রক্তে, আর এটা গ্লুকোজের উৎপাদন কমায়, এই জন্য এরা পরস্পর বিপরীতধর্মী কাজ করে থাকে। ঠিক আছে। মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া বলতে কি বোঝো, আর চোখের উপযোজন সংক্রান্ত দুটি সমস্যা, মানে যেভাবে খুশি আসতে পারে, উপযোজন সংক্রান্ত সমস্যাও আসতে পারে। সেখানে আমার উপযোজন সংক্রান্ত সমস্যা কোনগুলো, এই যে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়াতে কি হয়, দূরের দৃষ্টি ব্যাহত হয়, দূরের জিনিস মানুষ দেখতে পায় না। আর হাইপারমেট্রোপিয়াতে কি হয়, কাছের জিনিস দেখতে পায় না। তাহলে এই দূরের জিনিস দেখতে গেলে কি করতে হয়, দূরের জিনিস দেখতে গেলে এই যে সিলিয়ারি পেশি সেটা শিথিল হয়ে যায়, আর লেন্সটা এরকম লম্বা হয়ে যায়, তাহলে কি দূরের জিনিস ভালো দেখা যায়, দূরের বস্তু। আর কাছের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশির সংকোচন ঘটে, যার ফলে লেন্সটা স্ফীত হয়ে যায়, তখন কি কাছের জিনিস দেখতে পাই। এটা নর্মালি হয়, এটা হচ্ছে চোখের উপযোজন। কিন্তু এই উপযোজনে যদি কোনো রকম প্রবলেম হয়, দূরের জিনিস দেখার ক্ষেত্রেও যদি পেশির শিথিলতা না থাকে, তাহলে আমরা দূরের জিনিস দেখতে পাবো না। বা কাছের জিনিস, ধরো কাছে কোনো জিনিস নিলাম কিন্তু পেশিটাকে সংকোচন করতে পারছি না, সিলিয়ারি পেশি, তাহলেও কিন্তু দেখতে পাবে না। তো এই হচ্ছে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়ার কারণ। ঠিক আছে, এগুলো গেল উপযোজন সংক্রান্ত দুটি সমস্যা। এবার চলে আসছে সিএসএফ কি, এর কাজ কি। সিএসএফ মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় পাওয়া যায়, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে আমাদের মস্তিষ্ক এবং সুষমাকাণ্ড, মস্তিষ্কের মধ্যে যত ফাঁকা প্রকোষ্ঠ রয়েছে, এবং সুষমাকাণ্ডটা কেমন দেখতে হয়, সুষমাকাণ্ডটা এই যে মানে এরকম মাঝখানে একটা কেন্দ্রীয় নালী থাকে, তো কেন্দ্রীয় নালী, তারপরে তো থাকে এই যে ধূসর বস্তু, তারপরে থাকে শ্বেত বস্তু, তারপরে থাকে শ্বেত বস্তু। তো এই যে মাঝখানে যে কেন্দ্রীয় নালী তো ফাঁকা, এর ভেতরে কি রয়েছে, সিএসএফ তরলটা কিন্তু
পূর্ণ রয়েছে। তাহলে মস্তিষ্ক এবং সুষমাকাণ্ড মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে এই সিএসএফ তরলটা প্রেজেন্ট থাকে, আর এটা এদেরকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে। মেনিনজেসের যে পর্দাগুলো ওর মধ্যেও কিন্তু সিএসএফ তরল কিন্তু প্রেজেন্ট থাকে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন দেখে নি। বলছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত দুটি কৃত্রিম হরমোনের নাম ও কাজ লেখো। কৃষিক্ষেত্রে কি কি হরমোন ব্যবহার করা যেতে পারে? দেখো, কৃষিক্ষেত্রে আমরা ফলন বাড়াতে পারি। তো ফলন বাড়ানোর জন্য আমরা কি করব? জিব্বেরেলিন প্রয়োগ করব। গাছের অঙ্কুরোদ্গম ঘটানোর জন্য, মানে বীজের অঙ্কুরোদ্গম যাতে তাড়াতাড়ি হয় সেজন্য আমরা জিব্বেরেলিন ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে তাহলে এখানে জিব্বেরেলিন বলছি, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড এগুলো ইউজ করতে পারি, কৃত্রিম যেহেতু বলেছে। আর 2,4D আগাছা যাতে না হয় কৃষিক্ষেত্রে সেজন্য 2,4D এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা আপৎকালীন হরমোন কাকে বলে? আপৎকালীন বা জরুরিকালীন হরমোন তোমরা খুব ভালো করে জানো। অ্যাড্রিনালিনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়, কারণ যে কোনো উত্তেজনায়, ভয় হোক বা যে কোনো কারণ হোক, আমরা ভয় পেলে, খুব আনন্দ পেলে বা অন্য কোনো কি বলবো ওটাকে আচরণে কি হচ্ছে যে এই অ্যাড্রিনালিন হরমোন খুব বেশি পরিমাণে ক্ষরিত হয়। তো এই জন্য এটাকে অ্যাড্রিনালিনকে আমরা কি বলছি? আপৎকালীন বা জরুরিকালীন হরমোন। স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন বলতে কি বোঝায়? স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন হয়ে যাচ্ছে তোমাদের ধরো এই যে নিউরনের কোষ দেহ থাকে, তো কোষ দেহ, তো এরকম একাধিক কোষ দেহ ধরো এরকম এক জায়গায় এরকম জমা হয়ে কি তৈরি করে? ধরো একটা স্নায়ুর মধ্যে দিয়ে তো একাধিক নিউরন পরিবাহিত হয়, তো যখন এরকম পরিবাহিত হচ্ছে একাধিক কোষ দেহ এক জায়গায় জমা হলে এই জায়গাগুলো একটু স্ফীত হয়ে যায়, ফুলে যায়। তো এই জায়গাটাকে তখন কি বলা হচ্ছে? স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন। সংজ্ঞাটা বইতে আছে, পড়ে নেবে, নিউরনের আগেই আছে। চোখের উপযোজনে সাহায্যকারী পেশির নাম কি? সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশি, ঠিক আছে, সিলিয়ারি পেশি চোখের উপযোজনে সাহায্য করে। সাইন্যাপস কয় প্রকার ও কি কি? সাইন্যাপস কাকে বলে? সাইন্যাপস হচ্ছে এই একটা নিউরন, এটা হচ্ছে অপর নিউরন, তো দুটো নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। তাহলে এই সাইন্যাপস কি কি হতে পারে? এক্সোডেন্ড্রনিক মানে এই যে একটার অ্যাকশনের সাথে আর একটা ডেনড্রন মিলবে, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্সোডেন্ড্রনিক। তারপরে যদি বলি অ্যাক্সনিক, মানে এই একটা রয়েছে, মানে এখানে এই যে অ্যাকশন শেষ হলো, আবার এখানে অ্যাকশন শেষ হয়ে এখানে ধরো রয়েছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? অ্যাক্সনিক। আর একটা হতে পারে অ্যাক্সোসোমাটিক। এই ধরো একটা রয়েছে কোষ দেহ, আর আরেকটার এখানে এসে মিলিত হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি? অ্যাক্সোসোমাটিক। সোমাটিক মানে কোষ দেহ, তাহলে অ্যাক্সোসোমাটিক। বোঝা গেল? হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য, এটা তোমরা বইতেই পেয়ে যাবে, পুরো আনসার দেওয়া আছে হরমোন স্নায়ুতন্ত্রের পার্থক্য, ওখান থেকে পড়ে নেবে। ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাসের পার্থক্য কি? খুব ইম্পর্টেন্ট। ডায়াবেটিস মেলিটাস হয় মানে দুটোই কিন্তু একই রোগ, সিমটমস একই, বহুমূত্র রোগ হয়, তো এখানে দুটো ভিন্ন কারণ রয়েছে। ডায়াবেটিস মেলিটাসের কারণ হচ্ছে রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া, আর সেটা কেন বেড়ে যায়? ইনসুলিন হরমোনের অভাবে। তো আমাদের ইনসুলিনের পরিমাণ যদি কম হয় তাহলে রক্তের গ্লুকোজ লেভেল বা শর্করার মাত্রা বেড়ে যাবে, তখন যে রোগটা হয় সেটা হয়ে যাচ্ছে ডায়াবেটিস মেলিটাস। আর ডায়াবেটিস ইনসিপিটাস যখন এডিএইচ হরমোনের অভাব দেখা যায়, এডিএইচ হরমোনের অভাব। এডিএইচ কোথা থেকে খরিত হয়? আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়। তো এডিএইচ হরমোন আমাদের কিডনির ওপর প্রভাব ফেলে। কিডনির মধ্যে যে বৃক্কীয় নালিকা রয়েছে, কিডনির মধ্যে থাকে নেফ্রন বলে একটা অঙ্গ, এই হচ্ছে নেফ্রন, কিডনির মধ্যে এরকম নেফ্রন থাকে, তো এইটাকে বলা হচ্ছে বৃক্কীয় নালিকা। তো এই বৃক্কীয় নালিকায় কি হয়? যখন এখানে মূত্র উৎপন্ন হচ্ছে না, এক্সেস বা অতিরিক্ত জলটা দেহের মধ্যে আবার অ্যাবজর্ব হয়ে যায়, নইলে আমরা যা জল খাচ্ছি সবটা যদি মূত্র তৈরি হয়ে যেত তাহলে তো প্রবলেম হয়ে যেত। তো আমাদের অতিরিক্ত জলটা কিন্তু বাইরে মানে শরীর আবার শুষে নেয়, তো এই শুষে নেওয়ার কাজটা করতে সাহায্য করে এডিএইচ হরমোন। তো এডিএইচ যদি ঠিকঠাক নির্গত না হয় তাহলে কিন্তু বেশি পরিমাণে মূত্র ত্যাগ হয়ে যায়, সেটাকেই বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস।
হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন, এটাও তোমরা বইতে পেয়ে যাবে। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন, কারণ হরমোন নির্দিষ্ট কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রিলিজ হয় এবং সেখান থেকে রিলিজ হওয়ার পর কি করে, রক্তে মিশে দূরবর্তী কোনো স্থানে গিয়ে ক্রিয়া করে। তো এটা বিভিন্ন অঙ্গযন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করছে, এক জায়গা থেকে নির্গত হয়ে অন্য কাজে সাহায্য করছে, তো এই জন্য একে রাসায়নিক সমন্বয়ক বলা হচ্ছে। গেল 2 মার্কসের কোশ্চেন। এবার চলে আসছি 5 নম্বরে কয়েকটি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম দিয়ে। এই চ্যাপ্টার থেকে তোমরা একটা ডায়াগ্রাম তো পাবেই, একটা ছবি 5 নম্বরের শিওর শর্ট এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। ফার্স্ট কি, একটি স্নায়ু কোষের বিজ্ঞানসম্মত ছবি, মানে নিউরনের ছবি। এটা তোমরা এর আগে নিশ্চয়ই যারা আমার টেস্ট পেপারে সলভ করেছো, আমি খুব সুন্দরভাবে একে দেখিয়ে দিয়েছি কিভাবে সহজভাবে তোমরা নিউরন আঁকবে, সমস্তটা কিন্তু একে দেখানো আছে, তোমরা ক্লাসগুলো দেখে নেবে যারা দেখোনি, আর যারা দেখেছো তারা তো জানোই। তো বইতে এই ছবিটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, যে স্নায়ু কোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র, মানে নিউরনের ছবি। তার পয়েন্টিংগুলো অবশ্যই, লেবেলিংগুলো খুব ভালো করে পড়বে, কারণ লেবেলিং কিন্তু তোমাকে 4টে উল্লেখ করে দেবে, সেই 4টেই কিন্তু তোমাকে লেবেল করতে হবে। তো এই পয়েন্টিংগুলো মাস্ট অবশ্যই করবে। নেক্সট আর কি ছবি আসতে পারে, আমাদের দ্বিসন্ধি প্রতিবর্ত পথের ছবি। দ্বিসন্ধি প্রতিবর্ত পথ আমরা কিভাবে আঁকবো ম্যাম, দেখো দ্বিসন্ধি প্রতিবর্ত পথ এইভাবে দেখিয়ে দিতে পারো তোমরা। এই হচ্ছে কি আমাদের কিসের অংশ, সুষমাকাণ্ডের অংশ। সুষমাকাণ্ডের মাঝখানে থাকে ধূসর বস্তু, এই যে ধূসর কালার দিয়ে এঁকে দিচ্ছি, ধূসর বস্তু এইভাবে বাটারফ্লাইয়ের মতন প্রেজেন্ট থাকে, আর মাঝখানে থাকে একটা কেন্দ্রীয় নালী, এটা হচ্ছে আমাদের সুষমাকাণ্ড বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তো এখান থেকে কি হচ্ছে, এখান থেকে ধরো এই একটা স্নায়ু, তো এই স্নায়ু কার সাথে কানেক্টেড, বাইরে ধরো একটা রয়েছে রিসেপ্টর, এটাকে কি বলছি, রিসেপ্টর বা গ্রাহক। তাহলে বাইরে রয়েছে কি গ্রাহক অঙ্গ, যার মাধ্যমে কি হচ্ছে স্নায়ু উদ্দীপনা ভেতরের দিকে পরিবহন হবে। তারপরে রয়েছে এই যে ভেতরে যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা পরিবহন করছে, এটাকে বলছি আমরা অন্তর্বাহী, অন্তর্বাহী স্নায়ু, বা এটাকে সংবেদী বলতে পারি, আবার সংজ্ঞাবহও বলতে পারি, যে কোনো একটা বলতে পারি, সংজ্ঞাবহ নিউরনও বলতে পারি। তো এটা কি এখানে উদ্দীপনা আনলো, উদ্দীপনা আনার পর এখানে কি হলো, এখানে ধরো এই যে সাইন্যাপস, তো এখান থেকে ধরো এই আরেকটা নিউরন, মানে এইভাবে পরপর পরপর যাচ্ছে। তো এই নিউরনগুলো কি, এগুলো হচ্ছে মোটর নিউরন। লাস্টে এটা কোথায় গেল, এটা কারক অঙ্গে গেল, এটা কি কারক, কারক অঙ্গ। আর যার মাধ্যমে এই যে স্নায়ু উদ্দীপনা কোথায় যাচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গে পৌঁছাচ্ছে, সেগুলো হয়ে যাচ্ছে কি বহির্বাহী, বহির্বাহী বা আজ্ঞাবহ আমরা বলতে পারি, আজ্ঞাবহ নিউরন। আর এটা কি হয়ে যাচ্ছে শ্বেত বস্তু, সরি ধূসর বস্তু, এটা হয়ে যাচ্ছে ধূসর বস্তু, ধূসর বস্তু, আর এটা হয়ে যাচ্ছে শ্বেত বস্তু। এইভাবে তোমরা দ্বিসন্ধি প্রতিবর্ত পথের ছবিটা আঁকতে পারো, ঠিক আছে। নেক্সট নেক্সট বলছে মানব মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ। এই প্রশ্নটা ভীষণ ভালোভাবে পড়বে, এখান থেকে আসবেই, সেটা শর্ট কোশ্চেন হোক, 2 নম্বরের কোশ্চেন হোক, 3 হোক, 5 হোক, যে কোনো জায়গা থেকে আসবেই, এই জায়গাটা একদম স্কিপ করবে না কেউ। মস্তিষ্কের যতগুলো পার্ট রয়েছে, কি কি পার্ট রয়েছে, আমাদের গুরু মস্তিষ্ক রয়েছে, গুরু মস্তিষ্ক রয়েছে, তারপরে লঘু মস্তিষ্ক পরে আসছি, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, তারপরে তোমার আসছে কি কি আছে পন্স, তারপরে সুষুম্না শীর্ষক, লঘু মস্তিষ্ক। এই কটা পার্ট, এই কটা পার্টের প্রত্যেকটার কাজ
অবশ্যই ভালো করে পড়বে। এভাবেও প্রশ্নগুলো আসতে পারে। ধরো তোমাকে 4টে জিনিস দিয়ে দিল। 1 নাম্বার যে লিখে দিল মানব মস্তিষ্কের কোন কোন অংশ নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন করে। আমি কোশ্চেনটা এভাবে দিয়েছি কেন? কারণ পুরো পার্টটা তোমাদের পড়তে হবে তাই। প্রশ্নটা এভাবে আসছে যে নিম্নলিখিত কোন অংশগুলি মানব মস্তিষ্কের কোন অংশগুলি নিম্নলিখিত কাজ সম্পন্ন করে। 1 নাম্বারে দিয়ে দিল প্রাণীদের বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ। নেক্সট দিয়ে দিল যে খাদ্য সংগ্রহ করতে বা খাদ্য গলাধকরণে সাহায্য করে। তারপরে স্পর্শ ব্যথা চাপ এগুলো অনুভূতি কে গ্রহণ করে। দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তো এগুলো তোমাদের কাজ দেখে দেখে লিখতে হতে পারে যে ওগুলো অমুক অমুক অংশের কাজ। তো এই জন্য প্রত্যেকটা পার্টের কাজ অবশ্যই করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ঠিক আছে, এখান থেকে যে কোনো টাইপসের কোশ্চেন তোমরা পাবেই। সেটা মার্কস আমি উল্লেখ করছি না, 5 মার্কসে রেখেছি, যে কোনো মার্কসে তোমরা কিন্তু পেতে পারো। ঠিক আছে, লাস্ট আমরা দেখে নেব কি সাইন্যাপস বা স্নায়ু সন্নিধির চিত্র অঙ্কন করো। সাইন্যাপসের ছবিটা অবশ্যই প্র্যাকটিস করে যেও, হয়তো বেশি জায়গায় নেই টেস্ট পেপারে, তবু আমার মনে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। সাইন্যাপস খুব সহজভাবেই তোমরা দেখাতে পারো সাইন্যাপসের পার্টগুলো। আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরো একটা সাইন্যাপটিক নব, ঠিক আছে, এই ধরো একটা সাইন্যাপটিক নব, জায়গাগুলোই ভেসিকল দেখতে পাওয়া যাবে। দেখো কিভাবে দেখতে পাওয়া যাবে, এখানে রয়েছে বেশ কিছু ভেসিকল, ভেতরে রয়েছে এরকম অজস্র ভেসিকল রয়েছে। আর ভেসিকলের মধ্যে কি রয়েছে, নিউরোট্রান্সমিটার রয়েছে। ভেতরে কি রয়েছে, নিউরোট্রান্সমিটার। তো এখান থেকে কি হচ্ছে, এই নিউরোট্রান্সমিটার বাইরে রিলিজ হচ্ছে, নিউরোট্রান্সমিটার বাইরে রিলিজ হচ্ছে। আর এরপরে ধরো আরেকটা সাইন্যাপস রয়েছে এখানে, ঠিক আছে, আরেকটা অন্য সাইন্যাপসের মানে অন্য নিউরনের অংশ। তো এখানে বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলোর থ্রুতে কি হচ্ছে তোমার এই জিনিসগুলো ভেতরের দিকে যাচ্ছে। আর এই সব জায়গায় বেশ কিছু ক্যালসিয়াম চ্যানেল দেখতে পাওয়া যায়, ক্যালসিয়াম চ্যানেল দেখতে পাওয়া যায়। এখান থেকে কি ঢুকছে, ক্যালসিয়াম আয়ন ঢুকছে, Ca2+, ক্যালসিয়াম আয়ন ঢুকছে এখান থেকে। এগুলো হচ্ছে কি ভেসিকল, ভেসিকলের মধ্যে কি রয়েছে, এগুলো নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার কি, অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার। আর মাঝে এই যে দুটো সাইন্যাপসের মাঝে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে কি বলা হয়, সাইন্যাপটিক ক্লেফট, সাইন্যাপটিক ক্লেফট বলা হয়, ক্লেফট। আর এটা হচ্ছে কি প্রি সাইন্যাপটিক পর্দা, প্রি সাইন্যাপটিক পর্দা। আর এটা হয়ে যাচ্ছে কি পোস্ট সাইন্যাপটিক পর্দা, পোস্ট সাইন্যাপটিক পর্দা। ঠিক আছে, তো এখান থেকে এই যে নিউরোট্রান্সমিটার সিক্রেট হচ্ছে, নিউরোট্রান্সমিটারগুলো পরবর্তী এর মধ্যে চলে যাচ্ছে, মানে কি উদ্দীপনা পরিবহন হলো। এটাই হচ্ছে সাইন্যাপসের ছবি। বোঝা গেল? এইভাবে তোমরা ছবিটা এঁকে দিতে পারো। তাহলে অবশ্যই ছবি আঁকার পর নিজের নিচে লেবেলিং করবে যে এটা কিসের ছবি, সাইন্যাপস, চিত্র সাইন্যাপস বলে এরকম একটা লেবেলিং করে দেবে। যে কোনো ছবি আঁকবে, ছবি আঁকার সময় যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, কি ভুল করে, দাগ নাম্বার দিতে ভুলে যায়, কোশ্চেন দাগ নাম্বার দিতে ভুলে যায়। কোশ্চেন দাগ নাম্বার মাস্ট দিতে হবে। ছবি আঁকবে, ছবির নিচে, এখানে জায়গা নেই তাই ছবির নিচে কিসের ছবি এঁকেছো সেটা অবশ্যই লিখতে হবে এইগুলো। আর যখন পয়েন্টিং করবে না, পয়েন্টিং করার ক্ষেত্রে এই যে এভাবে বিক্ষিপ্তভাবে পয়েন্টিং না করে একটা জিনিস করলে, ধরো এখানে তুমি নিউরন এঁকেছো, ধরে নাও এখানে তুমি নিউরন এঁকেছো, জাস্ট ফর এক্সাম্পল, পাশে একটা দাগ কাটবে, স্কেল দিয়ে একটা দাগ কাটবে, স্কেল দিয়ে দাগ কেটে এটা ধরো কোষ দেহ, তোমাকে কোষ দেহ পয়েন্ট করতে বলেছে, চলে গেল এখানে কোষ দেহ। তোমাকে অ্যাকশন বলেছে, এখান থেকে এই যে অ্যাকশন। তোমাকে যদি বলে মাইলিন আবরণী আঁকতে, মাইলিন আবরণী। ঠিক আছে, এইভাবে পয়েন্টিং গুলো একটা সাইডে করবে,
খুব ভালো, এতে ছবিটা নিট অ্যান্ড ক্লিন হয়, যে এক্সামিনার খাতা দেখবে তার ইমপ্রেশনটা ভালো হবে খাতার প্রতি। তো খাতায় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। তো এইভাবেই কিন্তু তোমাদের আদার্স আরও সাজেশন আসতে থাকবে। তো যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা দেখছো তারা অবশ্যই বন্ধুদের সাথেও এগুলো শেয়ার করে দাও, আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে যে এগুলো তোমাদের জন্য কতটা হেল্পফুল হচ্ছে। তো চলো, খুব ভালো করে মন দিয়ে পড়ো, তোমাদের পরীক্ষা অবশ্যই ভীষণ ভালো হবে। থ্যাংক ইউ।